গণপরিবহনে আগের ভাড়া, বালাই নেই স্বাস্থ্যবিধির, নিয়ম না মানলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, নিয়ন্ত্রণ কার্যক্রম বাড়াতে হবে মাঠ পর্যায়ে, বলছেন বিশেষজ্ঞরা। ৪ লেন হচ্ছে সিলেট তামাবিল মহাসড়ক, পূবের সঙ্গে বাড়বে বাণিজ্য, একনেকে ৬ প্রকল্প অনুমোদন। নয়াদিল্লিতে প্রণব মুখার্জির শেষকৃত্য, সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা, কাল বাংলাদেশের রাষ্ট্রীয় শোক। রাষ্ট্রীয় মর্যাদায় অন্তর্জাতের সেক্টর কমান্ডার সিআর দত্ত, ঢাকেশ্বরী মন্দিরে গণশ্রদ্ধা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদের সাথে আছেন তাজনুবা যাবেন। ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। সংবাদে আরও থাকছে। পুঁজিবাজারে লোকসানি কোম্পানির শেয়ারের দাম বাড়ছে, কারসাজি কিনা সন্দেহ নিয়ন্ত্রক সংস্থা। সরকারি নির্দেশনায় আগের ভাড়ায় গণপরিবহন চলাচল শুরু হয়েছে, সড়কে বেড়েছে গণপরিবহনের সংখ্যা। তবে স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন অনেকে। এই অবস্থায় গণপরিবহনের স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ইবনুর শাওনকে সাথে নিয়ে মফিউর রহমানের রিপোর্ট। যত আসন তত যাত্রী, এই নিয়মে ফিরল গণপরিবহন। ভাড়াও আগের মতোই, ফলে সড়কে গণপরিবহনের সংখ্যাও বেড়েছে। বিভিন্ন স্টপেজে যাত্রী উঠছে নামছে। স্বাস্থ্যবিধি মানার সরকারি নির্দেশনা থাকলেও তা যেন থোড়াই কেয়ার। মাস্ক পরেননি অনেক যাত্রী। যেসব বাসে যাত্রী কম উঠছেন সেই বাসগুলোতে স্বাভাবিকভাবেই শারীরিক দূরত্ব বজায় থাকলেও বেশিরভাগ গাড়িতে রাখা হয়নি হ্যান্ড স্যানিটাইজার। সংক্রমণের ঝুঁকি থাকলেও কাজের প্রয়োজনেই বের হতে হচ্ছে। এই অবস্থায় সুরক্ষা নিয়েই যত চিন্তা। যেহেতু এখনো করোনার প্রাদুর্ভাব রয়েছে, সেজন্য আমরা নিজেরা নিরাপদ মনে করছি। কোনো সচেতনতাই নেই, বাসেও কোনো সচেতনতা বা চলাচলে কোনো সচেতনতা নেই। কোনো পরিবহনে দূরত্ব বজায় রাখার যে বিষয়টা ছিল, আরো কিছুদিন রাখা উচিত ছিল। এরকম আগের ভাড়া নেয় খুশি যাত্রীরা। সিঙ্গেল সিটে গেছি, আরো বেশি ছিল। এখন মনে করেন নিয়ন্ত্রণ থেকে আগের মতো অবস্থা হিসাব করছে। গণপরিবহন শ্রমিকরা বলছেন যাত্রীদের সাথে আর কথা কাটাকাটি করতে হচ্ছে না তাদের। ভাড়া তো এখন মনে করেন আগের থেকে আগের যেটা সেটা নিতেছি। সবকিছু ঠিক আছে, ভাড়া আগের মধ্যে কেউ না আপত্তি নেই। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলছেন স্বাস্থ্যবিধি না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গণপরিবহনে ভ্রমণকালে যাত্রীসহ পরিবহন সংশ্লিষ্ট সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। যত আসন তত যাত্রী, অর্থাৎ দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের মতবিনিময় সভা থেকে গণপরিবহনের নিয়মগুলো মানা হচ্ছে কিনা তা দেখভালে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার অনুরোধ জানান মন্ত্রী। গুরুত্বপূর্ণ। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৪,৩১৬ জনের। এর মধ্যে পুরুষ ২১ জন আর মহিলা ১৪ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে সংবাদ মাধ্যমগুলোতে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ১২,২০৯ জনের। এতে নতুন করে শনাক্ত হয়েছেন ১,৯৫০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,১৪,৯৪৬ জনে। নতুন ৩,২৯০ জন সহ মোট সুস্থ হয়েছেন ২,০৮,১৭৭ জন। করোনায় আক্রান্ত বিবেচনায় বাংলাদেশের অবস্থান ১৫তম, এশিয়ায় তৃতীয়। আর সারা বিশ্বের মতোই বাংলাদেশেও সংক্রমণ এবং মৃত্যুহার কমছে বাড়ছে। জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক। এমন পরিস্থিতিতে সংক্রমণের প্রতি মানুষের ভয় কমেছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে নয়। জোর দিতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর। নিয়ন্ত্রণ কার্যক্রম বাড়াতে হবে মাঠ পর্যায়ে। সতর্কতা শিথিল না করারও পরামর্শ তাদের। আর জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। করোনা সংক্রমণের ২৫তম সপ্তাহ পার করেছে বাংলাদেশ। ৮ই মার্চ প্রথম রোগী শনাক্ত হয়, আর করোনা সংক্রমণের প্রথম মৃত্যু ১৮ই মার্চ।
রোগীর সংখ্যা 100 ঘরে পৌঁছায় 6 এপ্রিল, 1000 অতিক্রম করে 14 এপ্রিল। 18 জুন 103 দিনের মাথায় 1 লাখ ছাড়িয়ে যায়। 18 জুলাই এই সংখ্যা 2 লাখে পৌঁছে। সংক্রমণ বাড়ার সাথে সাথে বেড়েছে পরীক্ষার পরিসর। জুলাইয়ে রোগীর সংখ্যা কিছুটা কমলেও করোনা পজিটিভ শনাক্তের হার ছিল 20% ঘরে। আগস্টের শুরুতে কমে আসে মৃত্যুর সংখ্যা, এরপর আবার বাড়তে থাকে। দেশে এ পর্যন্ত 4200-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে আক্রান্তের সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের 15তম, মৃত্যুর বিচারে 29তম। আর ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে করোনা সংক্রমণের দিক দিয়ে এশিয়ায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। সক্রিয় করোনা রোগীর বৈশ্বিক তালিকায় বাংলাদেশ 9ম। এসব পরিসংখ্যান সত্ত্বেও করোনা সংক্রমণ পরিস্থিতির প্রকৃত অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না বলছেন বিশেষজ্ঞরা। সত্যিকার সংক্রমণের মাত্রা পর্যন্ত জানি না। এগুলো যেগুলো হচ্ছে এটাকে বলি আমরা টিপ অফ দ্য আইসবার্গ, যে মাত্র সামান্য কিছু টেস্ট করছি তার থেকে বলছি এতজন সংক্রমিত। আসলে তো তা নয়। ক্লাসিক্যাল যে চিত্র, এই চিত্রটা কিন্তু বাংলাদেশে আসলে পাওয়া যাচ্ছে না। আমরা একটা ধীর গতির সংক্রমণ চলছে বাংলাদেশে সেই প্রথম থেকেই। মৃত্যুর হারটা আমাদের গত সপ্তাহ ধরে একটু বাড়তির দিকে। আমাদের জনসংখ্যা বা একটু দিন অনুপাতে কিন্তু এই যে মৃত্যুর সংখ্যা, এই যে সংক্রমণের সংখ্যা, এটাও কিন্তু বেশি। এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ছাড়াও বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং নেপালের রোগী বাড়ছে। তবে বাংলাদেশের সংক্রমণের গতি তত তীব্র নয়। সংক্রমণের হার টেস্টের তুলনায় 20% আশেপাশে আছে, কিংবা আমাদের মৃত্যু হার ওই 1.5% একটু নিচে আশেপাশেই আছে। কোনো সময়ই কিন্তু একদম অনেক কমে যায়নি, অনেক বেড়ে যায়নি। সংক্রমণ যেই হারে আছে এই হার কিন্তু বিপদসীমার উপরে আছে। সামান্য কিছু কমলেও এখানে আশ্বাস্ত কোনো কারণ নেই। এখান থেকে হঠাৎ করে সংক্রমণটা ঊর্ধ্বগতি হতে পারে। কাজে আমাদেরকে সংক্রমণটা অন্তত শনাক্তের হারটা 5% নামিয়ে আনতে হবে। 26 মার্চ থেকে লকডাউন সহ নানা পদক্ষেপ নেয় উচ্চহারে সংক্রমণ ছড়ায়নি। গবেষকরা বলছেন বাংলাদেশের সংক্রমণ প্রবণতা হলো আজ বাড়লে কাল কমে, তাই ভবিষ্যৎ অনুমান করা কঠিন। এশিয়ার অধিকাংশ দেশ আমরা সংক্রমণের দ্বিতীয় পর্যায়ে সবকিছু বন্ধ করে দিয়েছি। এইটার ফল হয়েছে যে হঠাৎ করে সংক্রমণটা এসে যে পিকে ওঠা, পিকটাকে কিন্তু পিকের মাথাটা কেটে দিয়েছি আমরা। সেই পিকের মাথাটা কেটে দেওয়ার কারণে এরপর সংক্রমণটা ধীরে 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 ছড়িয়েছে। ভাইরাস যদি মানুষের মধ্যে এই কন্টিনিউয়াসলি সার্কুলেট করে, সে তার সংখ্যা বাড়াবেই। রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব এখন হচ্ছে ব্যক্তিকে সম্পৃক্ত করে পলিসির মধ্যে আনা, যাতে সে অন করে ব্যাপারটা। গণপরিবহন স্বাভাবিক, দোকানপাট খোলা, অফিস চলছে যথানিয়মে। এ কারণে মানুষ এখন আর করোনাকে ভয় পায় না। ফলে স্বাস্থ্যবিধির প্রতিও যত্নশীল নয়। এমন পরিস্থিতিতে মাঠ পর্যায়ে পরীক্ষা সহ করোনা নিয়ন্ত্রণ কার্যক্রম বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। 4 লেনে উন্নীত হবে সিলেট তামাবিল মহাসড়ক। এর ফলে পর্যটন শিল্পের প্রসার ঘটনার পাশাপাশি চীন, নেপাল, ভুটান সহ প্রাচ্যের সাথে যোগাযোগ বাড়বে। এজন্যই ৩,৫৮৬ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের অনুমোদন দিল একনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এদিন 6,628 কোটি টাকার মোট 6টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জলাশয় এলাকায় বেশি বেশি কালভার্ট নির্মাণের অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। চীন, মিয়ানমার, নেপাল, ভুটান সহ পার্শ্ববর্তী দেশের সাথে সড়ক যোগাযোগ বাড়াতে চায় সরকার। সে লক্ষ্যেই সিলেট তামাবিল মহাসড়ক পৃথক SMVT লেন সহ 4 লেন করতে যাচ্ছে সরকার। এ সড়কের উন্নয়নে প্রাধান্য পেয়েছে পর্যটন শিল্প। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় সড়ক ও জনপথ বিভাগের অধীনে এ প্রকল্পে অনুমোদন দেয়া হয়। বাস্তবায়নের মেয়াদকাল 2025 সাল পর্যন্ত। ব্যয় হবে ৩,৫৮৬ কোটি টাকা। এর মধ্যে সরকারি ব্যয় ৬১৫ কোটি টাকা, বাকিটা ঋণ সহায়তা। একটা জাতীয় লক্ষ্য আছে আমাদের সকল আন্তঃজেলা, আন্তঃদেশ, আন্তর্জাতিক সড়ক সবকটাকে আমরা 4-6 লেনে মাঝে মাঝে আমরা উন্নীত করব। এটা আমাদের জাতীয় লক্ষ্য। এই তামাবিলের সড়কটা গুরুত্বপূর্ণ, সেটাকে হাতে নেওয়া হয়েছে। 56.16 কিলোমিটার। এটাকে আপগ্রেডিং করা হবে, রিপেয়ার করা হবে। এছাড়া মতলব মেঘনা সড়ক উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয় একনেক সভায়।
সারা দেশের জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার পুকুর ও খাল খননেও নেওয়া হয়েছে প্রকল্প। আর নতুন সড়ক নির্মাণের ক্ষেত্রে কালভার্ট নির্মাণের অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা জলাশয় বা জলমগ্ন এলাকায় যত বাংলাদেশে কাজ করব, সড়ক, স্বাভাবিক প্রাকৃতিক কিছু খাল আছে না, সেখানে তো রাখবই। আরও উনি বলছে আরও বাড়তি কিছু দূর গিয়ে গিয়ে একটা করে কালভার্ট করে দাও, যাতে করে পানি, উদ্দেশ্য পানি যাতে অবাধে চলাফেরা করতে পারে, মাছ অবাধে চলাফেরা করতে পারে। ওই এলাকায় যে কিছু আদিম গাছগাছালি আছে, হিজল, করচ, এই সকল রক্ষা করে কাজ করবে। এদিন ৬,৬২৮ কোটি টাকা ব্যয়ে মোট ৬টি প্রকল্পে অনুমোদন দেয়া হয় একনেক সভায়। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের লোকসানি কোম্পানিগুলোর শেয়ারের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সম্প্রতি ৩ বিদেশি কোম্পানির একটি কনসোর্টিয়াম সরকারের সাথে যৌথ উদ্যোগে চিনিকল আধুনিকায়ন ও নতুন পণ্য উৎপাদনে আগ্রহ প্রকাশ করে। এরপর থেকে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে শেয়ারগুলো। তবে উদ্যোগটি লাভজনক হবে কিনা তার সম্ভাব্যতা যাচাই হয়নি এখনো। বেশিরভাগ শেয়ার নিয়ন্ত্রণে নিয়ে কোনো মহল কারসাজি করছে কিনা এমন সন্দেহ খোদ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার। মেহেদী হাসানের রিপোর্ট। সরকারের চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ১৭ প্রতিষ্ঠানের মধ্যে একমাত্র কেরু অ্যান্ড কোম্পানি ছাড়া বাকি সবকটি লোকসানি। ব্যতিক্রম নয় পুঁজিবাজারে তালিকাভুক্ত জিল বাংলা ও শ্যামপুর সুগার মিলও। ১৯৮৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত চিনিকল জিল বাংলা সুগার মিল সর্বশেষ লভ্যাংশ দিয়েছে ১৯৯০ সালে। এরপর টানা ২৯ বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো প্রকার লভ্যাংশ দিতে পারেনি। কোম্পানিটির ১০ টাকা শেয়ারের দায় দেনা ৬০৮ টাকা, আর শেয়ার প্রতি লোকসান ১০৩ টাকার উপরে। তারপরও শেয়ারটির দাম ২০০ টাকা ছাড়িয়েছে। মাত্র ১.৫ মাসের ব্যবধানে বেড়েছে প্রায় ৬০০%। ১৯৯৬ সালে তালিকাভুক্ত শ্যামপুর সুগার মিলের অবস্থা আরও নাজুক। মাত্র ৫ কোটি টাকা পরিশোধিত মূলধনের এ প্রতিষ্ঠানের শেয়ার প্রতি লোকসান ১২৬ টাকা ২৯ পয়সা, শেয়ার প্রতি দায় দেনা ৮৬৭ টাকা। তারপরও বাজারে শেয়ারটির দাম ৭০ টাকার বেশি, দাম বেড়েছে ২০০% উপরে। এদিকে দেশের চিনিকলগুলোর আধুনিকায়নে সম্প্রতি ৩টি বিদেশি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সই করেছে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। সম্ভাব্যতা যাচাইয়ের ফলাফল ইতিবাচক হলেই কেবল বিদেশিরা বিনিয়োগে আসতে পারে বলে জানান শিল্পমন্ত্রী। জিল বাংলাকে তো সেখানে চলছে, হ্যাঁ, এটা আমাদের যেটা জাপানিজ ফিনান্সের সহ থাই, তাদের সাথে আমরা গিয়েছি, সেখানে তাদের সাথে মোটামুটি একটা এমইউ হয়েছে, তারা প্রপোজাল দিয়েছে। এটা ফাইনালাইজেশনের জন্য আমরা এখন কাজ করছি আমার মিনিস্ট্রি। তবে তালিকাভুক্ত চিনিকলগুলোর বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, চূড়ান্ত চুক্তির পর উদ্যোগটি বাস্তবায়ন হলেও কোম্পানিগুলো মুনাফায় আসতে বেশ কয়েক বছর লাগবে। এই অবস্থায় শেয়ারের এমন উল্লম্ফন সন্দেহজনক। ক্ষতি ইনফ্যাক্ট দেখা হচ্ছে। আমরা এই জিনিসটাকে আমাদের যে বিভাগ আছে সেই বিভাগ থেকে গভীরভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করা হচ্ছে গত কিছুদিন ধরে, এবং সেটার প্রেক্ষাপট থেকে আমরা একটি চিঠিও পাঠিয়েছি যে যেই জিনিসগুলোকে উন্নয়ন করা হচ্ছে, আধুনিকায়ন করা হচ্ছে, নতুন নতুন চিন্তাভাবনা করা হচ্ছে, সেইগুলো যদি সঠিকভাবে হয় তখন অবশ্যই এগুলো মূল্য বৃদ্ধি পাবে, কিন্তু সেটা তো হঠাৎ করে হবে, এটা দীর্ঘ সময় ধরে হবে। এদিকে জিল বাংলা ও শ্যামপুর সুগার মিলের শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ অনুসন্ধানে ঢাকা স্টক এক্সচেঞ্জকে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে বিএসইসি। ২০ কার্যদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। দিল্লির লোদি রোডে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান সেলুটে বিদায় জানানো হলো ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জিকে। কোভিড প্রোটোকল মেনে লোদি রোড মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় ভারতের রাজনীতির অভিভাবক হয়ে ওঠা প্রণব মুখার্জির। এর আগে দিল্লির সেনা হাসপাতাল থেকে তার মরদেহ আনা হয় বাসভবনে। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাজনীতিকরা শ্রদ্ধা জানান দেশটির ১৩তম রাষ্ট্রপতিকে। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। অবসান হলো বর্ণময় বাঙালি রাজনীতিবিদ প্রণব মুখার্জি যুগের। শোক শ্রদ্ধায় তাকে শেষ বিদায় জানান ভারতবাসী। সকালে দিল্লির সেনা হাসপাতাল থেকে প্রণবের মরদেহ আনা হয় লোদি রোডের বাসভবনে। কোভিড পজিটিভ প্রণব মুখার্জির মরদেহ একটি ঘরে রাখা হয়। বেদিতে রাখা তার ছবিতেই ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিরা। শ্রদ্ধা জানান কংগ্রেস নেতারাও। প্রণব মুখার্জি চলে যাওয়ায় বেদনাবিধুর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গান স্যালুটের মধ্য দিয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চলে তার বিদায় পর্ব। মহাশ্মশানে পিপিই কিট পরে শেষকৃত্য সম্পন্ন করেন ছেলে অভিজিৎ মুখার্জি। সামিল হন পরিবারের অন্য সদস্যরাও। প্রণব মুখার্জির মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোকে অর্ধনমিত জাতীয় পতাকা। পশ্চিমবঙ্গে সব সরকারি দপ্তরে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। প্রণব মুখার্জি পশ্চিমবঙ্গের বীরভূমের প্রত্যন্ত এক গ্রাম থেকে উঠে এসে শ্রম আর আনুগত্য দিয়ে দিল্লির রাইসিনা হিলে স্থান করে নেন। প্রায় 5 দশকের রাজনৈতিক যাত্রাপথ ছিল অনেকটা রূপকথার মতো। সামলেছেন ভারতের গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়। 71 থেকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু তিনি। ওই সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশের স্বীকৃতি আদায়ে সরব হয়েছিলেন নড়াইলের জামাই প্রণব মুখার্জি। তার চলে যাওয়ায় তাই 2 বাংলায় সৃষ্টি হলো বিশাল শূন্যতা। দুলি মল্লিক, 21 টেলিভিশন। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ হলেই সিআর দত্তের প্রতি শ্রদ্ধা নিবেদন সার্থক হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীরোত্তম সিআর দত্তের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়ে তারা এসব কথা বলেন। এর আগে সকালে বনানীতে তাঁর বাসভবন ও ঢাকেশ্বরী মন্দিরে শ্রদ্ধা জ্ঞাপনের পর সবুজবাগের বড়দেশ্বরী শ্মশানে সামরিক মর্যাদায় বিদায় জানানো হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। আদিত্য মামুনের রিপোর্ট। সিআর দত্ত ত্যাগ, দেশপ্রেম আর কর্মে চিরঞ্জীব থাকবেন সকল মানুষের হৃদয়ে। সকালে বনানীতে তার বাসভবনে পরিবার, স্বজন, সহকর্মী ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এই সমাবেশ। শ্রদ্ধা জানান তার সন্তানেরা, আসেন সামরিক বাহিনীর কর্মকর্তারা, পরে শ্রদ্ধা জানান বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা কথা বলেন সিআর দত্তের দেশপ্রেম আর বীরত্ব নিয়ে। এই জীবনে অনেক কিছু করেছেন, যেগুলি না করলে হয়তো আমরা বাংলাদেশ পেতাম না। বাবার স্বাধীনতা যুদ্ধ, বাবার মাইনরিটির জন্য কাজ করা। ওনার খালি একটাই ছিল যে যুদ্ধজন করেছি, বাংলাদেশের সবাই যেন ইকুয়াল একটা রাইটস পায়। পরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নেওয়া হয় সিআর দত্তের মরদেহ। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তাকে নিয়ে কথা বলেন বরেণ্য ব্যক্তিবর্গ। যে কোনো ক্রান্তিকালে তার ভূমিকা জাতিকে সঠিক পথ নির্দেশক হিসেবেই সবসময় দিক নির্দেশনা দিয়েছেন। এই জেনারেল দত্তের মতো যারা নাকি ওই সময় ছিল তাদেরকে স্মরণ করা প্রয়োজন। সিআর দত্তের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের কথা তুলে ধরেন অনেকে। বঙ্গবন্ধুর বাংলাদেশটিকে যদি ফিরে আনতে পারি তবেই মনে হয় জেনারেল দত্তের প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান দেখানো সেদিনই সার্থক হয়। রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানান ঢাকা জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধারা। এরপর বেলা 11:30টায় তার মরদেহ নেওয়া হয় সবুজবাগে বড়দেশ্বরী শ্মশানে। সামরিক মর্যাদায় শ্রদ্ধা জানানো হয় এই বিদায়ী বীরকে। পরে গান স্যালুটে শ্রদ্ধা জানানো হয়। করুণ সুরে বেজে ওঠে বিউগল। বীরত্ব ও কর্মে সিআর দত্ত অমর থাকবেন তার প্রিয় স্বদেশে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বিলুপ্ত ফার্মার্স ব্যাংকের 4 কোটি টাকা আত্মসাতের ঘটনায় সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহার বিরুদ্ধে চলা মামলায় সাক্ষ্য দিয়েছেন সোনালী ব্যাংকের 3 কর্মকর্তা। সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহা সহ 11 জনের বিরুদ্ধে দায়ের হওয়া 4 কোটি টাকা আত্মসাতের মামলায় ঢাকা 4 নম্বর বিশেষ জজ আদালত মঙ্গলবার সোনালী ব্যাংক সুপ্রিম কোর্ট শাখার 3 কর্মকর্তার সাক্ষ্য নেন। বিচারক আগামী 4 অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ রেখেছেন। মামলার 18 সাক্ষীর মধ্যে এ পর্যন্ত 7 জনের সাক্ষ্য নেওয়া হলো। গত 13 আগস্ট সাবেক এই মামলায় অভিযোগ গঠন করা হয়। গত বছরের 10 জুলাই মামলাটি করে দুদক। 100 কোটি টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ে মাঠে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পাশাপাশি ব্যবসায়িক লাইসেন্সের ফি আদায়ে একসাথে বিশেষ চিরুনি অভিযান উদ্বোধন করেন মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। সকালে মোহাম্মদপুর থেকে শুরু অভিযানে মেয়র বলেন, হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে প্রায় 2,40,000 ভবন মালিক। এসব ভবন মালিকদের থেকে প্রতি বছর 450 কোটি টাকা আয় হয়, কিন্তু এবছর আয় হয়েছে মাত্র 300 কোটি টাকা। অবশিষ্ট টাকা বকেয়া পড়ে থাকায় সিটি কর্পোরেশনের আর্থিক ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান মেয়র। অভিযানের প্রথম দিনে দুপুর 1:30টা পর্যন্ত জরিমানা করা হয়েছে 4,40,000 টাকা।
2021 সালের 1 জানুয়ারি থেকে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনলাইনের মাধ্যমে ট্যাক্স নেওয়া শুরু করা হবে। পর্যায়ক্রমে আমরা সকল নাগরিককে এই অনলাইনের মাধ্যমে ট্যাক্স নিয়ে আসার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। দল হিসেবে বিএনপির ভেতরে গণতন্ত্রের চর্চা কতটা আছে সে নিয়ে সংশয় প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ের সম্পাদক পরিষদের প্রতিনিধিদের সাথে বৈঠকে তিনি আরো বলেন, দলটির বিভিন্ন কমিটির আকার এত বড় যে সাধারণ একটি বৈঠক করতে বড় সম্মেলন কেন্দ্র ভাড়ার প্রয়োজন হয়। বৈঠকে সম্পাদকরা করোনাকালে গণমাধ্যমের সংকট উত্তরণের পথ নিয়ে আলাপ করেন। মন্ত্রণালয়গুলোর বিজ্ঞাপনে বাকি পড়ে থাকা অর্থ উত্তোলনে তথ্য মন্ত্রণালয়ের বরাবর আনুষ্ঠানিক চিঠি পাঠানোর বিষয়ে সম্পাদকদের আশ্বস্ত করেন তথ্যমন্ত্রী। ক্যাবিনেট ডিভিশন থেকে সব মন্ত্রণালয় এবং দপ্তরে এই পত্রপত্রিকার বিল ছাড় করার জন্য তাগিদপত্র দেওয়া হয়েছিল। সেটির আলোকে আমরাও একটি তাগিদপত্র দিয়েছিলাম এবং সেটি দেওয়ার পর কিছু বিল ছাড় হয়েছিল। কিন্তু যে পরিমাণ বিল বকেয়া আছে সেই তুলনায় যে পরিমাণ ছাড় হয়েছে সেটি খুবই নগণ্য। সেই জন্য আমরা আরেকটি তাগিদপত্র দিব। এটি আজকে আমরা আলোচনা ক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছি। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসকে চতুর্থ দফার রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বিকেলে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা জানান, সিনহা হত্যা মামলায় আটক প্রদীপ কুমার দাসকে বিভিন্ন সময় 15 দিন রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এদিকে সিনহা হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার 3 সাক্ষীকে তৃতীয় দফায় আবারও 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে একই আদালতে র্যাব তাদের হাজির করে 4 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। চার দিনের রিমান্ড চেয়েছিলাম, বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ডাক্তারদের প্র্যাকটিস নীতিমালা খসড়া চূড়ান্ত করার সবশেষ তথ্য জানতে চেয়েছেন হাইকোর্ট। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ নির্দেশ দেন। বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা নির্ধারণের অগ্রগতি প্রতিবেদন 9 সেপ্টেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছে। হাইকোর্টের রায় অনুযায়ী যদি হাসপাতালগুলোতে আইসিইউ সিসিইউ স্থাপন করা হতো তাহলে করোনাকালীন অনেক রোগী বেঁচে যেত বলে মন্তব্য করেন হাইকোর্ট। এর আগে 2018 সালে দেশের হাসপাতালগুলোতে পর্যাপ্ত আইসিইউ সিসিইউ স্থাপনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন বশির আহমেদ। নাম বিভ্রাটে ভোলার লিচনের কারাগারে থাকার ঘটনা তদন্ত করে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি কুদ্দুস জামানের বেঞ্চ বিশেষ ট্রাইব্যুনাল 2কে তদন্ত করতে আদেশ দেন। একই সঙ্গে রুল জারি করেন হাইকোর্ট। তদন্ত করে সত্যতা প্রমাণিত না হলে লিটনের মুক্তির ব্যবস্থা করতে মুক্তির নির্দেশ দেন আদালত। সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি নামের সাথে মিল থাকায় ভোলার লিটনের কারাগারে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। একটি জাতীয় দৈনিকের প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করা হয়। করোনা সংকট সামলে সাংগঠনিক কাজে আরও গতি আনতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ। এ লক্ষ্যে প্রথমে হাত দেওয়া হবে মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠনে। আওয়ামী লীগ নেতারা জানান, এই কাজে সতর্ক দৃষ্টি থাকবে যাতে বিতর্কিত কোনো ব্যক্তির অনুপ্রবেশ না ঘটে। বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের করোনা পরবর্তী সাংগঠনিক কার্যক্রম নিয়ে আকবর হোসেন সুমনের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। গেল বছর 20 ডিসেম্বর জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে নেতৃত্বে নবীন প্রবীণের সমাবেশ ঘটিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। রেওয়াজ অনুযায়ী জাতীয় সম্মেলনের আগে জেলা, উপজেলা ও শাখা কমিটি গঠন করার কথা। নানা কারণে মেয়াদ উত্তীর্ণ হয়েছে 78টি সাংগঠনিক জেলার অধিকাংশ কমিটি। সাংগঠনিক যে কার্যক্রমগুলি সেগুলো আমরা সেই কাউন্সিল অধিবেশনে করব। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী 6টি পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা পড়েছে দফতরে, আর 29টি পূর্ণাঙ্গ কমিটি কাজ করছে সাংগঠনিক নিয়ম মেনেই। মহামারী করোনা, ঘূর্ণিঝড় কিংবা বন্যায় বাড়ে ত্রাণ তৎপরতা, সাংগঠনিক কার্যক্রমেও ভাটা পড়ে। দুর্যোগ সামলে আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে মেয়াদোত্তীর্ণ বাকি কমিটিগুলোর নেতৃত্বের তালিকা জমা দেবার তাগিদ আছে কেন্দ্রের পক্ষ থেকে। আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে সকল জেলা যেগুলো কাউন্সিল সম্পন্ন হয়েছে এখনো পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়নি, তাদেরকে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
আমরা আশা করছি যে 10 সেপ্টেম্বরের মধ্যে সব জেলার পূর্ণ কমিটি হাতে আসলেন, এরপরে এটা যাচাই বাছাই করে আমাদের মাননীয় সভানেত্রী উনি সাংগঠনিক নিয়ম অনুযায়ী এটা অনুমোদন দেবেন। ইতিমধ্যে দল ঘেঁষা কিছু বিতর্কিত কিংবা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নিয়েছে আওয়ামী লীগ। এ বিষয়ে দলের অবস্থান পরিষ্কার। কমিটি অনৈতিক হলে ক্ষতিগ্রস্ত হবে দল। এক্ষেত্রে সতর্ক যাচাই বাছাইয়ের পর কমিটি গঠিত হবে বলে জানান কেন্দ্রীয় নেতারা। যেহেতু আমরা ভোটের রাজনীতি করি, তো সুতরাং আজকে যে বিএনপিকে ভোট দিয়েছে, কালকে সে আওয়ামী লীগকে ভোট দিতেই পারে। আওয়ামী লীগের নীতি, আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার দিক তাকিয়ে, কিন্তু সে যদি সামাজিকভাবে হোক, রাজনৈতিকভাবে কোনো ক্ষতিকারক মানুষ হয়ে থাকে, তো তার বিরুদ্ধে তো আমরা ব্যবস্থা নেবই। সুতরাং তাদের ব্যাপারে চিহ্নিতকরণের কাজটি শেষ হলেই আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করব। অনুপ্রবেশের ঘটনা রোধ করে সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিকে নির্বাচিত করতে কর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। অন্যদিকে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির একমাত্র চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের 42তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিনিয়র নেতারা। এই সময় বিএনপি ও জিয়া পরিবারের মঙ্গল কামনায় দোয়া করা হয়। পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, জনগণ প্রত্যাশা করে সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। খালেদা জিয়ার বিরুদ্ধে সব মামলাকে মিথ্যা দাবি করে তা প্রত্যাহারের আহ্বানও জানান বিএনপি মহাসচিব। ভয়াবহ যে একদলীয় শাসন ব্যবস্থা, যে ফ্যাসিজম এবং স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে, দেশনেত্রীকে মুক্ত করবে এবং জনগণের শাসন প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। ঘূর্ণিঝড় আম্পানের ক্ষতি কাটিয়ে উঠতে পারছে না খুলনার কয়রাবাসী। টানা বর্ষণে উপকূল জুড়ে দেখা দিয়েছে উঁচু জোয়ার। একের পর এক ভাঙছে দুর্বল বাঁধ, দেখা দিয়েছে বন্যাও। তলিয়ে গেছে ক্ষেতের ফসল, ভেসে গেছে ঘেরের মাছ। শিগগির বাঁধ নির্মাণ না হলে স্থায়ী জলাবদ্ধতা দেখা দেবে। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন রত্নাজামান। আয়লা বুলবুল আম্পানের আঘাতে ক্ষতবিক্ষত কয়রা বাঁধ। সুপার সাইক্লোন আম্পানের পর 20টি বেড়িবাঁধ মেরামত করা হলেও কয়েকদিন আগে জোয়ারের পানিতে আবার ভেঙে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। কয়রা সদর ইউনিয়নের 3, 4, 5 ও 6 নম্বর ওয়ার্ড এবং উত্তর বেদকাশী ইউনিয়নের গাজীপাড়া, শেখ সর্দারপাড়া, বড়বাড়ি, কাছারিবাড়ি গ্রাম পানিতে তলিয়ে গেছে। ডুবে গেছে রাস্তাঘাট। ভাঙন আটকাতে না পারলে বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাবে। রাস্তায় বাস করতেছি, এই বাচ্চাদের খাতির বিক্রি খুব কষ্ট হচ্ছে। ভিটে মাটিও নেই, রাস্তার উপরে কোনো রকম বাল বাচ্চা নিয়ে আসছি। বাঁধটা সবাই অন্তত একটু বিপদ মুক্ত হোক। এখন তো জোয়ারে পানিতে ভরে রয়েছে, আমরা এখন এই রাস্তাঘাটে আছি। একটা লোক মারা যায়, তার মাটি দেবো সেরকম কোনো জায়গাও আমাদের নেই। জোয়ারের চাপ ও স্রোত না কমলে বাঁধের কাজ করা যাবে না। পাউবো বলছে, টেকসই বেড়ি বাঁধের জন্য 100 বছরের পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। জনগণের একটা স্লোগান ছিল যে আমরা ত্রাণ চাই না, বাঁধ চাই। তো সেই বিবেচনায় আমরা কিন্তু বাঁধ পরিকল্পনা করতেছি। খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করছে জেলা প্রশাসন। বাঁধের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে বললেন জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্ত যে বিষয়গুলি ইতিমধ্যে সরকার আমাদের কাছ থেকে তথ্য নিয়েছেন, অ্যাকর্ডিংলি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সেগুলি বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করেছেন। এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ ডিসেম্বর নাগাদ শুরু হবে বলে জানান স্থানীয় সাংসদ। এই পোল্ডারে প্রায় 8,000 কোটি টাকার প্রি একনেকে ইতিমধ্যে পাস হয়েছে। এলাকাবাসীর দাবি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগকে মাথায় রেখে উপকূলে স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ নির্মাণের। রত্নাজামান, 21 টেলিভিশন। ঘরবাড়ি পুনর্নির্মাণ করে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করতে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। ঘূর্ণিঝড় আম্পানে দুর্গত মানুষকে উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে শাহাদাত বরণকারী বাংলাদেশ রেড ক্রিসেন্টের সিপিপি স্বেচ্ছাসেবক সৈয়দ শাহ আলমের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও জানান, এবারের বন্যায় সর্বমোট 30টি জেলা বন্যা কবলিত হয়েছিল। বেশিরভাগের পানি বিপদসীমার নিচে নেমে গেছে। সর্বমোট 5,772 কোটি টাকার ক্ষয়ক্ষতি প্রাথমিকভাবে হিসেব করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষকে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন যে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা বাড়ি যেন আমরা
পুনর্নির্মাণ করে দেয়। সেই জন্য যা অর্থ লাগে সেটা আমাদেরকে ব্যয় করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এছাড়া নদী ভাঙ্গনে ক্ষয়ক্ষতি যারা হয়েছে তাদের জন্য প্রায় 100 কোটি টাকা আলাদাভাবে বরাদ্দ দিয়েছেন এবং জায়গা থেকে আমরা 246 কোটি টাকা আমরা পেয়েছি, সেখান থেকে 113 কোটি টাকা আমরা এই পুনর্বাসনের কাজে ব্যয় করব। বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের ব্যাংক হিসেবে থাকা প্রায় 7.5 কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সাবেক সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে টেন্ডারবাজি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এই অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে দুলু ও তার স্ত্রীর ব্যাংক হিসেবে থাকা টাকা জব্দ করতে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU-কে অনুরোধ জানান দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা শফিউল্লাহ। এর প্রেক্ষিতে রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের নামে বিভিন্ন ব্যাংক হিসেবে থাকা 7,36,85,784 টাকা জব্দ করা হয়েছে। ফেনীর নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস আহমেদ কুরেশি। এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সহ তার সহকর্মী ও সাংবাদিক নেতৃবৃন্দ। জানাজার আগে তার সহধর্মিণী সকলের কাছে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া চান। ফেরদৌস আহমেদ কুরেশি দেশ বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। এছাড়া তিনি প্রগতিশীল গণতান্ত্রিক দল নামে একটি রাজনৈতিক দলও প্রতিষ্ঠা করেন। বিভিন্ন ব্যক্তি ও সংগঠন ফেরদৌস আহমেদ কুরেশিকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনা মহামারীতে বিশ্বব্যাপী 50% বিনিয়োগ কমলেও বাংলাদেশে বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। সকালে বিডার 4র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম। তিনি বলেন 2021 সালের মধ্যে বিশ্ব ব্যাংকের ব্যবসা সহজীকরণ সূচকে বাংলাদেশের অবস্থান 2 অঙ্কের ঘরে নামিয়ে আনার নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে আইনের সংশোধন সহ বিভিন্ন প্রণোদনার কথা তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান। যদি র্যাঙ্কিংটা প্রকাশিত হয়, আমি জানি না এখন এটা বন্ধ হবে কিনা, যদি প্রকাশিত হয় আমি বিশ্বাস করি যে এবার তার চেয়েও বেশি আমরা এগোবো। বিনিয়োগকারীরা যদি বলেন যে কোনো রকম কথা নাই বার্তা নাই পরিবর্তন হয়ে যায়, আমরা জানতে পারি না ভবিষ্যতে সরকার এই বিষয়টি দেখবে। এর সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। গণপরিবহনে আগের ভাড়া বালাইনে স্বাস্থ্যবিধির নিয়ম না মানলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। করোনায় আরও 35 জনের মৃত্যু, নিয়ন্ত্রণ কার্যক্রম বাড়াতে হবে মাঠ পর্যায়ে বলছেন বিশেষজ্ঞরা। 4 লেন হচ্ছে সিলেট তামাবিল মহাসড়ক, পূবের সঙ্গে বাড়বে বাণিজ্য, একনেকে 6 প্রকল্প অনুমোদন। নয়াদিল্লিতে প্রণব মুখার্জির শেষকৃত্য, সর্বস্তরের মানুষের ফুলের শ্রদ্ধা, কাল বাংলাদেশের রাষ্ট্রীয় শোক। এবং রাষ্ট্রীয় মর্যাদায় অনন্ত যাত্রার সেক্টর কমান্ডার সিআর দত্ত ঢাকেশ্বরী মন্দিরে গণশ্রদ্ধা। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন ekushtv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।